আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আইনের তোয়াক্কা না করে রাজধানীতে প্রকাশ্যে চলছে অবৈধ শিশা লাউঞ্জ। বারের অনুমোদন থাকলেও মানছে না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মাবলী। চিকিৎসকরা জানান এসব মাদক গ্রহণে হতে পারে হার্ট অ্যাটাক সহ নানা মরণ ব্যাধি রোগ। আর বিশেষজ্ঞদের দাবি, প্রশাসনে কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলছে এসব শিশাবার। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় মাদক নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ শেষ পর্ব। রাজধানীর বনানী এ এলাকার 11 নম্বর রোড এবং আশপাশে গড়ে উঠেছে রেস্টুরেন্টের নামে অবৈধ শিশা লাউঞ্জ। সন্ধ্যার পর যেখানে চলে উঠতি বয়সের নারী পুরুষের আনাগোনা। প্রশাসনের নাগের ডগায় সেলসিয়াস, সিগনেচার, 32 ডিগ্রি সহ বেশ কিছু শিশা লাউঞ্জ চলছে এই এলাকায়। রেস্টুরেন্টের ভেতর আলাদা আলাদা কক্ষে শিশার পাশাপাশি চলে মদ পানও। ক্রেতা ছাড়া প্রবেশের অনুমতি মেলে না কারো। ক্যামেরা নিয়ে তো ঢোকা অসম্ভবই। এমনকি সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে অনেকেই বন্ধ করে দেয় প্রতিষ্ঠান। শুধু শিশা লাউঞ্জই নয়, রাজধানীর বারগুলোতেও চলছে অনিয়ম। শুধু পারমিটধারীদের কাছে মদ বিক্রির কথা থাকলেও মানা হচ্ছে না তা। চিকিৎসকরা জানান এসব মাদক গ্রহণে হার্ট অ্যাটাক সহ শারীরিক ও মানসিক সব ধরনের ক্ষতি হয়। আপনার উচ্চ রক্তচাপের কারণে আপনার স্ট্রোক হতে পারে। এছাড়া আপনার শিরাগুলো যেগুলো রক্ত চলাচল করে, সে শিরা ধমনীগুলো শুরু হয়ে যেতে পারে, শুরু হয়ে সেখানে রক্ত চলাচল বিঘ্নিত হতে পারে। এবং এটা হচ্ছে আপনার শারীরিক প্রভাব। যদি আমরা মানসিক প্রভাব চিন্তা করি তাহলে বিভিন্ন ধরনের এটা হতে পারে। এক ধরনের হতে পারে যে আপনার রুগী বিষণ্ণতা আক্রান্ত হলো এবং তার যে শারীরিক কর্মকাণ্ড সেটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। আরেক ধরনের হতে পারে যে রোগী খুব উত্তেজিত অবস্থায় চলে গেল, সে খুব ভায়োলেন্ট হয়ে গেল। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই এসব শিশা ও মদের বার চলছে বলে মনে করেন সচেতন মহল। দুর্নীতিগ্রস্ত সমাজ এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনের সহযোগিতা ছাড়া কেউ মাদকের ব্যবসা করতে পারে না। আর এইটা দেখার দায়িত্ব কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপরে বর্তায়। বিকজ তারা হচ্ছে লাইসেন্স প্রদানকারী সংস্থা। অতএব তারা বলতে পারবে না যে আমরা জানি না। তাদেরকে জানতে হবে এবং ওই জানাটার মধ্যে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে যে কোন বার আপনার আইন লাইসেন্স নিয়ে সেই লাইসেন্সের ভায়োলেশন ঘটাচ্ছে, সেটা তাদেরকে সুনির্দিষ্টভাবে মনিটরিং করতে হবে। যদি আপনি মনিটরিং না করেন তখন বোঝাই তো যাবে যে আপনার ইন্টারেস্ট আছে। সববার এই আইনের কমপ্লায়েন্স কিন্তু মানে না। হয়তো তারা কোনো না কোনোভাবে কাউকে না কাউকে ম্যানেজ করছে। মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার দাবি জানান তারা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ভরা মৌসুমে অকারণেই বেড়েছে চালের দাম। কোরবানির ঈদের পর থেকেই চালের দাম বাড়তে রয়েছে। বেশিরভাগ মিনিকেট চালের দাম কেজিতে 6 থেকে বেড়েছে। মোটা এবং মাঝের চালের দামও বেড়েছে কেজিতে 2 টাকা করে। সরবরাহ ভালো থাকলেও সবজির দাম বেড়েছে। তবে ডিমের দাম কিছুটা পড়তির দিকে এবং মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও প্রায় সব সবজির দামই 40 টাকার উপরে। এই গত সপ্তাহের মতো রয়েছে, তারপরও 1 টাকা 2 টাকা কেজিতে বাড়ছে। আপনার দেখা যাচ্ছে সব চালের মধ্যে অ্যাভারেজে যদি হিসাব করি 6 থেকে 8 টাকা বাড়ছে ঈদের পরে। মিলাররা যদি কম দামে বিক্রি করে কম দামে আমরা বিক্রি করতে পারবো, আর মিলাররা বেশি দামে বিক্রি করলে আমাদেরও বেশি দামে কিনা বেশি দামে বিক্রি করতে হবে। গত সপ্তাহের তুলনায় সোনালিটা একটু বেশি, 10 টাকা 20 টাকা বেশি, আর দেশিটা একটু কম, দেশিটা 50 টাকা কম। চালের বাজারে খবর জানাতে রাজধানী কারওয়ান বাজার সহকর্মী মাহিন আরাফাত এবং কুষ্টিয়া থেকে সহকর্মী শেখ হাসান বেলাল সরাসরি যুক্ত হচ্ছেন আমার সাথে। প্রথমেই যাব কারওয়ান বাজারে মাহিনের কাছে। মাহিন, চালের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? ফার্মিটা যেমনটি জানেন যে এখন চালের ভরা মৌসুম চলছে, কিন্তু হঠাৎ করে চালের দাম ঊর্ধ্বগতি, এই বিষয়ে আমরা বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটি জানাচ্ছেন যে বাজারে চালের যথেষ্ট আমদানি রয়েছে এবং কৃষক পর্যায়েও চালের যথেষ্ট এবার ফসল উৎপাদন হয়েছে, কিন্তু তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী চাল
সিন্ডিকেট তৈরি করে চালের দাম বাড়াচ্ছে। এছাড়া কিছু ব্যবসায়ী আছেন যারা চাল মজুত করছেন, মজুত করে তারা চালের দাম বাড়াচ্ছেন। এই অভিযোগ তারা আমাদেরকে করেছেন। তারা যেমনটি বলছেন যে আসলে ভারত থেকে চাল আমদানি বন্ধ হওয়ার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে চালের দাম বাড়িয়ে দিয়ে তারা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছেন। এ বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অথবা সরকারের সংশ্লিষ্ট মহল শুধু বাজারে খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে তাদের জরিমানা না করে যদি এই সকল বড় যারা ব্যবসায়ী আছেন তাদের কারখানায় এবং তাদের যে গুদাম ঘর রয়েছে সেখানে যদি অভিযান চালায় তাহলে চালের দাম কিন্তু আসলে ক্রেতাদের হাতের নাগালে চলে আসবে। তারা চেয়েছেন যে চালের সহ অন্যান্য যে সকল শাকসবজি সহ যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্যের সিন্ডিকেট যেন ভেঙে দেওয়া হয় এবং পণ্যের দাম যেন আসলে ক্রেতাদের হাতের নাগালে নিয়ে আসা যায়। এই বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী আছেন বেল্লাল আছেন কুষ্টিয়াতে। আমরা সরাসরি চলে যাব সেখানে। মাইন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন রাজধানীর বাজার, আসলে কুষ্টিয়ায় কিন্তু সবসময় চালের বাজারটা কিন্তু অস্থিরতা থাকে। এখানে কিন্তু নৈরাজ্য চলে বছরের পর বছর ধরে, কিন্তু এরকমই চলে আসছে। গত রোজার ঈদের পরে অর্থাৎ কোরবানি ঈদের আগে কিন্তু হঠাৎ করে চালের দাম কমে আসছিল। এখানে কেজিতে প্রায় 8 থেকে 10 টাকা কিন্তু দাম কমেছিল। এটি ছিল অনেকটা খুশির খবর। সেই সময় কিন্তু বড় মৌসুম ছিল। এখন এই বড় মৌসুমের হঠাৎ 1-1.5 মাস পরে কিন্তু আবারও চালের বাজার অস্থিরতা শুরু হয়েছে এবং 1 সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার খাজানগরের যে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম রয়েছে সেখানে কিন্তু কেজিতে 3 থেকে 4 টাকা চালের দাম বেড়েছে। এবং কুষ্টিয়ার খুচরা বাজারে আসি আমি এখন, কুষ্টিয়া পৌরসভা বাজারে, সেই বাজারেও কিন্তু চালের যে ঊর্ধ্বমুখী দাম সেই দামেই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমি এখানে খোঁজ নিয়ে সকাল থেকে দেখেছি যে কুষ্টিয়ায় কিন্তু মিনিকেট যেটি চিকন চাল সেই চাল বিক্রি হচ্ছে 78 টাকা কেজিতে এবং কাজললতা বিক্রি হচ্ছে 68 টাকা কেজিতে এবং মোটা যেটি 28 সেটি কিন্তু 58 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও বাসমতি চাল রয়েছে, সেই চালের দাম কিন্তু 90 টাকার উপরে, 92 থেকে 94 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা মিলারদের সাথে কথা বলেছি, মিল মালিকরা কিন্তু যেটি জানিয়েছেন যে তাদের যে পরিবহন খরচ সেটি বেড়েছে এবং ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা কিন্তু এই চালের দাম বাড়াতে বাধ্য হয়েছেন, আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমি পক্ষান্তরে কথা বলেছি কৃষকদের সাথে। কৃষকরা কিন্তু বলছেন যে সরকার যে ধানের দাম 1440 টাকা নির্ধারণ করে দিয়েছেন বাজারে, কিন্তু তার থেকেও তারা কমপক্ষে 100 টাকা কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, কারণ তার থেকে বেশি দাম তারা পাচ্ছেন না। এই অবস্থায় কিন্তু আমরা দেখছি যে কুষ্টিয়ার খেটে খাওয়া মানুষ, যারা স্বল্প আয়ের মানুষ, তাদের কিন্তু নাভিশ্বাস উঠেছে। তারা কিন্তু দাবি করছেন সরকারি নজরদারি এখানে বাড়াতে হবে, তাহলে কিন্তু চালের দামটা সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে, এমনটি তারা মনে করেন। এই দাবি তারা করেছেন। ফাহমিদা, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে চালের বাজারের সর্বশেষ খবর। আপনাদের দুজনকে ধন্যবাদ। সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। গেল 24 ঘন্টায় 35 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 164 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে 24 ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে 44 সেন্টিমিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, যমুনা নদীর পানি বাড়ার এ হার চলতি সপ্তাহে অব্যাহত থাকবে। এদিকে পানি বাড়ার কারণে ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্জয়। যমুনার পানি বেড়ে যাওয়ায় সেখানে এখন অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে যমুনা নদী এই মুহূর্তে কিন্তু একদম ফুলে ফেপে উঠেছে।
বলা চলে। টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কিন্তু গত 3 দিন যাবৎ যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ 24 ঘন্টায় এই নদীর পানি 41 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 158 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জের কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে 31 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 180 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু সিরাজগঞ্জের যে যমুনা নদীর নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু একটি বন্যা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে এই মুহূর্তেও কিন্তু সিরাজগঞ্জে বৃষ্টি অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু নদী তীরবর্তী মানুষের মাঝে এই বন্যার যে একটি আতঙ্ক সেটি কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে যমুনা নদীর চরাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু উঠতি ফসল রয়েছে, যেগুলো কিন্তু নষ্টের একটি আশঙ্কা করছেন নদী তীরবর্তী মানুষের। আরেকটি বিষয় যে যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলা, কাজীপুর এবং চৌহালিতে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে, যার ফলে কিন্তু প্রতিনিয়তই বসত ভিটা এবং ফসলি জমি যমুনা নদী গর্ভে বিলীন হয়ে পড়ছে, যার ফলে অনেকটা হতাশায় দিন কাটাচ্ছেন যমুনা নদী পারের মানুষেরা। যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে ভাঙন রোধে কাজ করা হচ্ছে, তারা আসলে নদীর তীরবর্তী মানুষদেরকে আশ্বস্ত করছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারপরও কিন্তু আসলে এই বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল এটি কিন্তু নদী তীরবর্তী মানুষদের যে আতঙ্ক, নদী ভাঙন এবং বন্যার যে আতঙ্ক সেটি কিন্তু বৃদ্ধি করছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি এবং বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। টেকসই বেড়িবাঁধ না থাকায় বর্ষায় ভয়ঙ্কর হয়ে উঠেছে শেরপুরের 4 নদী। পাহাড়ি ঢল আর নদী ভাঙনে প্রতি বছর কোটি টাকার ফসল ও বসতবাড়ি হারাচ্ছে শেরপুরের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে বাজেট স্বল্পতায় ক্ষতিগ্রস্ত বাঁধের কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হচ্ছে না। শেরপুর প্রতিনিধি মুগনিউর রহমান মনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ইফতেশামুল গনির রিপোর্টে। গারো পাহাড় থেকে নেমে আসা শেরপুরের 4টি পাহাড়ি নদী মহারশী, ভোগাই, চেল্লাখালী ও সোমেশ্বরী বর্ষা এলেই ভয়াল রূপ নেয়। খনন কিংবা কোনো টেকসই বাঁধ না থাকায় প্রতি বছর প্লাবনে ডুবে যাচ্ছে ফসলের মাঠ, ভেঙে যাচ্ছে বাড়িঘর। ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। এই ভাঙ্গার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। সরকারের কাছে আবেদন থাকবে এখানে যেখানে স্থায়ী এবং শক্ত যদি কোনো বাঁধ নির্মাণ করা হয়। ফসল নষ্ট হয়ে গেছে, পোলাপান নিয়ে আমরা কি করে চলবো, কিভাবে খাবো? কোমর করে পানি হয়, দিক দিয়ে ঘর বাড়ি সব বিলীন হয়ে যায়, প্রচুর মানুষের ক্ষতি হয়। আমরা প্রতি বছর এই ক্ষতিগ্রস্তর মুখে পড়ি, আর ভাঙে যাওয়ার পর আমরা নিজেরাও বেকার হয়ে পড়ি। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চললেও বাজেট স্বল্পতায় পুরোপুরি কাজ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। বেশ কয়েকটি নদী রয়েছে যেগুলোতে আমরা বর্তমান অর্থ বছরে কিছু কাজ বাস্তবায়ন করতেছি। এগুলো হচ্ছে মাটির কাজ। এক কারিগরি কমিটি গঠন হয়ে গেলে, স্টাডি শুরু হলে পুরা শেরপুর জেলার সমস্ত ভাঙন এলাকা স্থায়ী বাঁধ স্থাপনের জন্য সম্ভব হবে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সচিব। ত্রাণ উপদেষ্টা মহোদয় সহ পানি উন্নয়ন বোর্ডের মাননীয় সচিব স্যার এসেছিলেন, সেটি পরিদর্শন করে একটি স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই অনুযায়ী স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করেছি। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে দীর্ঘদিনের অবহেলা। বাঁধ রক্ষায় নেই কোনো স্থায়ী পরিকল্পনা, আর সে খেসারত দিচ্ছে শেরপুরের সাধারণ মানুষ। ইফতেশামুল গনি, RTV। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঝালকাঠি শেখের হাটের পুলিশ ফাঁড়ির কার্যক্রম। ভবনটি পুরাতন হওয়ায় খসে পড়েছে ছাদের পলেস্তারা, এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ঝালকাঠির গণপূর্ত বিভাগ বলছে বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ইফতেশামুল গনির রিপোর্টে। ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট পুলিশ ফাঁড়িটি এখন কার্যত এক ঝুঁকির নাম। জরাজীর্ণ ভবনে চলছে থানার প্রতিদিনের কার্যক্রম। দেয়ালে ফাটল আর ভেঙে পড়া আতঙ্ক নিয়েই দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, বহুবার অবহিত করার পরও কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। পুলিশ সদস্যদের পাশাপাশি আতঙ্কে থাকে সাধারণ মানুষও। আমাদের যে বিল্ডিংটার এতটা অবস্থা যে বিল্ডিংয়ে আমরা ডিউটি করে আসে শুইলে উপর থেকে বালু পড়ে, পানি পড়ে, কখন না আমরা কোনো ইট উপর থেকে পড়ে, প্লাস্টার খুলে পড়ে মাথার উপরে পড়ে আমাদের কত ক্ষতি হয়ে যায়। বৃষ্টির মৌসুমে আমাদের এখানে বসে খাবার মতো কোনো পরিবেশ থাকে না, উপর থেকে পানি পড়ে। যারা আমাদের নিরাপত্তা দেবে তাদেরই জীবনে নিরাপত্তা নাই, তাই আমরা এই ভবনটা দ্রুত মেরামতের জোর দাবি জানাচ্ছি। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন দপ্তরে আবেদনের কথা জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ। এখানে বসা বন্ধ করেছে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। ব্যারাকের পরিস্থিতি ভালো না, ব্যারাকের সামিনা টানানো
কিচেনে সাবিনা টানা উপরে ময়লাগুলো পড়ে, রান্না বাড়ার করতে সমস্যা, ডাইনিংয়ে খাওয়া দাওয়ার সমস্যা। চিঠি আছে গণপতির কাছে বিল্ডিংয়ের সংস্কারের জন্য, কিন্তু তার কোনো তথ্য দিয়ে আমরা তথ্য জানতে পারিনি যে কী অবস্থায় আছে। সংস্কার প্রস্তাব অনুমোদন পেলে শিগগিরই কাজ শুরু হবে বলে জানালেন গণপূর্ত বিভাগের এ কর্মকর্তা। পুলিশ বিভাগ জালবাটি থেকে মেরামতের চাহিদা পেলে প্রাক্কলন প্রস্তুত করা হবে, তারপর উক্ত প্রাক্কলন পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণ করা হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে। ইফতেসামুল গনি, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে। জাতিসংঘ পরমাণু সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে ইরান, পরিদর্শনে বাধা দিলে তৈরি হবে নতুন সংকট, সতর্কতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার। এবং কলম্বো টেস্টে ব্যাকফুটে থেকে তৃতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ, সফরকারীদের চেয়ে 43 রানে এগিয়ে শ্রীলঙ্কা। জয়পুরহাটে জীবন্ত মুরগির বাচ্চা ও নষ্ট ডিমকে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে এক খামারের বিরুদ্ধে। পচা পানির তীব্র দুর্গন্ধে ভোগান্তিতে স্থানীয়রা। মাছের এসব খাদ্য মানবদেহের জন্য মারাত্মক হুমকি বলছেন বিশেষজ্ঞরা। জয়পুরহাট থেকে রাশেদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বাতাসে ভাসছে অসহনীয় পচা দুর্গন্ধ। পুকুরে মাছের খাদ্য হিসেবে দেয়া হচ্ছে প্রক্রিয়াজাত জীবন্ত মুরগির বাচ্চা ও নষ্ট ডিম। এমন দূষণে অতিষ্ঠ জয়পুরহাটের খেতলাল উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দারা। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে বিভিন্ন রোগের ঝুঁকি। পুকুরের মালিক প্রভাবশালী হওয়ায় একাধিকবার প্রতিবাদ করেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সিদ্ধ করে মাছে খাওয়া, এর কারণে পরিবেশটা দূষিত হচ্ছে, পানি খারাপ হয়ে যাচ্ছে। মালিককে মানা করার ফলে তারা শোনেনি। আমরা অনেকে বারণ করি, আমাদের কথা শোনে না। তখন মানা করতে যাই তো আমাদের জায়গাতে আমরা জাল দিব, তো তোমাদের অসুবিধা কি? এ ধরনের খাবার ব্যবহারে মাছের মাধ্যমে মানবদেহে জীবাণু ও বিষাক্ত উপাদান প্রবেশ করে বলে জানান জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আল মামুন। এটাকে ফুড পয়জনিং বলা হয়। নাম্বার 1, শরীরের মধ্যে ঢুকে শরীরের বৃদ্ধিবাধাগ্রস্ত থেকে শুরু করে ইনডাইজেশন সব বিভিন্ন রোগের উৎপত্তি করতে পারে। পুকুরে খাবার খাওয়ানোর বিষয়টি কর্মীরা স্বীকার করলেও অস্বীকার করেন পুকুরের মালিক। আমরা মুরগির ঢেসার থেকে ডিম আনে, পচা ডিম আনে, বাচ্চা আনে, আমরা ব্লেন্ডার করে সিদ্ধ করে মাছ খাওয়াই, পুকুরে দেই। ওরা যেটা বলতেছে যে মোরা মুরগি, পচা বাচ্চা বা এই সেই হাবিজাবি যেটা বলতেছে, এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন, যার কোনো সত্যতা নেই। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা পরিবেশ অধিদপ্তর ও মৎস্য কর্মকর্তার। এখানে পরিবেশ দূষণ সংক্রান্ত কোনো অভিযোগ প্রমাণিত হলে আমরা তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ ও মানব স্বাস্থ্য রক্ষায় মাছ চাষে এমন অস্বাস্থ্যকর পদ্ধতি বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা। আব্দুল হামিদ, RTV। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের পর সুপ্রিম কাউন্সিলও এর অনুমোদন দিয়েছে। এদিকে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু প্রকল্পে প্রবেশে বাধা দিলে ইরানে নতুন সংকট তৈরির সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা। রাশিয়াও চাইছে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বজায় রাখুক ইরান। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। অবশেষে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান। গেল বুধবার দেশটির পার্লামেন্ট মজলিসে এ সংক্রান্ত যে বিলটি পাশ হয়েছিল, বৃহস্পতিবার সেটির অনুমোদন দিয়েছে দেশটির সুপ্রিম কাউন্সিলও। গেল 13 জুন ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকির দোহাই দিয়ে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলা শুরুর পর থেকেই আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রতি চরম অসন্তুষ্ট ছিল ইরান, কারণ সংস্থাটি সবচেয়ে বেশি ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করেছে। অথচ ইসরায়েলের অভিযোগের বিপক্ষে ইরানের কর্মসূচি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য কিংবা হামলার কোনো কার্যকর প্রতিবাদ জানায়নি তারা।
to achieve the long-term assurance. এদিকে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ না করতে দিলে অঞ্চলটিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি জানান, ইরানে আন্তর্জাতিক আণবিক সংস্থার উপস্থিতি কোনো অনুগ্রহ থেকে নয়, বরং এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা। তবে ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করলে নতুন সংঘাতের হুমকি দেন সংস্থাটির মহাপরিচালক। সংস্থাটি থেকে বের হয়ে পরমাণু প্রকল্প পরিদর্শনে বাধা দিলে তেহরান আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে চলে যাবে বলে সতর্ক করেন তিনি। ইরান যেন আণবিক সংস্থার সঙ্গে আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পরমাণু অস্ত্র তৈরিতে তেহরানের অনাগ্রহ বিশ্বের সামনে তুলে ধরতে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বজায় রাখা উচিত বলেও মন্তব্য তার। বিনয়ামিন, RTV। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে গেলেও ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় IDF এর হামলায় আরও ৭১ জন নিহত হয়েছে। এছাড়া আরেক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত গাজার মানবিক সহায়তা ফাউন্ডেশন। গেল এক মাসে এসব বিতর্কিত কেন্দ্রে ত্রাণ নিতে এসে প্রাণ হারিয়েছে প্রায় ৫৫০ মানুষ। এতে আহত হয়েছে আরও ৪৫০০-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত ৫৬,২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজায় হত্যাযজ্ঞ চালু রেখে পশ্চিম তীরেও ব্যাপক ধরপাকড় চালাচ্ছে হানাদার বাহিনী। এফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারে পা রাখার পর বৃষ্টির বাধায় বুধবার অনুশীলন করতে না পারলেও বৃহস্পতিবার ইয়াঙ্গুনের ট্রেনিং ফিল্ড একে নিজেদের ঝালিয়ে নিয়েছেন আফিদা শামসুন্নাহাররা। আগামী ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করবে বাংলার মেয়েরা। এরপর ২ জুলাই স্বাগতিক মিয়ানমার ও ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাটলারের শিষ্যরা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ ১৮ বছর আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। একসময় দেশসেরা উইকেট খ্যাতি থাকলেও বর্তমান স্টেডিয়ামটির আউটফিল্ড, গ্যালারি সহ সব অবকাঠামোয় ধরেছে মরিচা। উত্তরবঙ্গবাসীর চাওয়া প্রয়োজনীয় সংস্কার করে আবারও যেন ভেন্যুটিতে ফেরানো হয় আন্তর্জাতিক ম্যাচ। শাহাদাত জামানের তথ্যচিত্রে রাফি আমিনের রিপোর্ট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম মাঠে প্রবেশ করতেই দৃষ্টি কাড়বে সবুজ ঘাস, মাঝে উইকেটটাও চোখে পড়ার মতো। কিন্তু বাস্তবতার দেখা মিলবে শ্যাওলাপড়া গ্যালারিতে নজর গেলেই। অথচ ক্লাইভ লয়েড, ওয়াসিম আকরাম, জয়া বর্ধনের সহ দেশি বিদেশি অনেক বিখ্যাত ক্রিকেটারের কাছে এই মাঠই কিনা ছিল দেশ সেরা। অনেক বিশ্বমানের প্লেয়ার যেমন মুতায়া মুরালি ধরন শ্রীলঙ্কার লিজেন্ড মাঠে পারফর্ম করছে। ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ চান্দু ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর এখানে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচও অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে ICC স্বীকৃতি পাওয়ার পর ভেন্যুটিতে একটি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ হয়, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় সহ 4টি ওয়ানডে জেতে বাংলাদেশ। লাস্ট ২০০৬ সালে আমরা এই জায়গায় ইন্টারন্যাশনাল ম্যাচ দেখেছি, জিম্বাবুয়া বাংলাদেশের বিপক্ষে সম্ভবত। আর এরপরে আমরা আর ইন্টারন্যাশনাল ম্যাচ এই জায়গায় পাই নাই। তো আমাদের অনেক দিনের স্বপ্ন, আমরা আবার ইন্টারন্যাশনাল ভেন্যু হিসেবে শহীদ চান্দু স্টেডিয়ামকে ফিরে পেতে চাই। অথচ দেশসেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট BPL ও টাইগারদের আন্তর্জাতিক ম্যাচগুলো সীমাবদ্ধ কেবল ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। শুধু রাজনৈতিক প্রতিহিংসায় ১.৫ যুগ ধরে বঞ্চিত বগুড়া। ফ্যাসিস্ট সরকার থাকার সময় কিন্তু এখানে কোনো প্রকার কোনো ডেভেলপমেন্ট বা উন্নয়ন এখানে হয় নাই, যার ফলশ্রুতিতে এই মাঠ এবং কি যে এই অবকাঠামোগুলো আমাদের দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থাতে চলে গেছে। অথচ এই মাঠ থেকেই উঠে এসেছেন মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, তাজিদ তামিম ও তৌহিদ হৃদয়রা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, স্টেডিয়ামটি নিয়ে নানান অনিয়ম ও অবহেলার কারণে নতুন প্রজন্মের ক্রিকেটাররা পড়ছেন বাধার মুখে। আজকে এই ভেন্যুতে দেখেন কোটি কোটি টাকার ফ্লাড লাইট ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং যারা দায়িত্ব ছিল তারা কিন্তু এগুলো লুটপাট করেছে। অযোগ্য লোক যখন কোনো যোগ্য দায়িত্ব পায় সেই জায়গাটা অযোগ্য হয়ে যায়। এইসব লোক যখন ক্রীড়াঙ্গনের দায়িত্ব পাবে তখন ক্রীড়াবিদরা আর ক্রীড়াঙ্গনের থেকে সরে আসবে। এই জন্য বগুড়ার ছেলেপেলে খেলার থেকে বিমুখ। মাঠটিতে আবারও আন্তর্জাতিক ম্যাচ আর ৪ ছক্কার উন্মাদনা দেখার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। দ্রুতই স্টেডিয়ামটির জৌলুস ফিরিয়ে আনতে বিসিবির কার্যকর পদক্ষেপ চায় জেলা ক্রীড়া সংস্থা। বগুড়ার মানুষের আবেগ, দাবি, সে প্রেক্ষিতে আমিও চাই অতি দ্রুততম সময়ের মধ্যেই বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ
অনুষ্ঠিত হোক এবং বিসিবি কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। রাফি আমিন, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।